আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে কলেজ শাখায় শুধুমাত্র ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলছে। আমি এর আগের ক্লাসেও বলছিলাম যে আমাদের স্কুল থেকে যারা পাশ করেছো, যে সকল ছাত্রী, এবং অন্যান্য কলেজ থেকে যে সকল ছাত্রী পাশ করেছো, তোমাদেরকে আহ্বান জানাবো বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য। বিশেষ করে অভিভাবকদেরকে স্বাগত জানাবো যে আপনারা আমাদের কলেজ শাখা পরিদর্শন করেন, আমাদের শিক্ষকদের সাথে কথা বলেন, আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলেন, বলে আপনাদের সিদ্ধান্তটা আপনারা গ্রহণ করেন। আমি আশা করি অন্যান্য কলেজের তুলনায় আমাদের এই কলেজের শিক্ষক এবং পরিবেশ অত্যন্ত মনোরম। সকল শিক্ষক সুন্দর ভাবে তাদের শিক্ষা পাঠ প্রদান করেন এবং ফলাফলও আমাদের অন্যান্য কলেজের তুলনায় ভালো। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই কলেজে ছাত্রী ভর্তি করানোর জন্য। এখন আমি পাঠে যাব। আজকে আমি অর্থনীতি ক্লাসের প্রথম অধ্যায়ের উপরে আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি আজকে পড়াবো অর্থনীতির গতিধারা। মূলত গতি অর্থই হলো সামনের দিকে অথবা পিছনের দিকে ধাবিত হওয়া। আমরা যখন হাঁটি তখন কেউ ধীরে হাঁটে। যারা জোরে হাঁটে তাদেরকে আমরা বলি স্যার খুব জোরে হাঁটে। আবার কেউ আস্তে আস্তে হাঁটলে কেউ স্যার নড়তেই পারে না। তো এই হাঁটা বা গতির সাথে আমাদের অর্থনীতির একটা গভীর সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কেমন? আমাদের দেশের অর্থনীতির গতিধারা কিছু বিষয়ের উপর নির্ভর করে। এই বিষয়গুলি যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে আমাদের দেশের সার্বিক অর্থনীতি সামনের দিকে অগ্রগতি হচ্ছে। তো এখন এই অর্থনৈতিক গতিধারা কিছু বৈশিষ্ট্য বা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। এই বিষয়গুলি পর্যালোচনা করে আমরা বলতে পারবো যে আমাদের দেশের অর্থনীতি কোন দিকে ধাবিত হচ্ছে। এইগুলোর উল্লেখযোগ্য হলো, আমি কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে বোর্ডে লিখে দেই, তোমরা খাতায় লিখে রাখো। আর সকল বইয়েই, সব লেখকের বইয়েই মূলত এই পয়েন্টগুলো আছে। তবে কিছু কিছু পয়েন্ট কোনো লেখকের বইয়ে পাওয়া যায় না। তো আমি 2-3টা বই ঘাটে যে পয়েন্টগুলো সংগ্রহ করেছি তা তোমাদের উদ্দেশ্যে এখন বোর্ডে লিখে দিব। আশা করি তোমরা খাতায় লিখে নিবে এবং এই পয়েন্টগুলোর উপর বেশি না 4-5 লাইনকে লিখলেই তোমাদের প্রশ্নের উত্তর হবে। শুধু এই প্রশ্নের জন্য না, শুধু অর্থনীতির এই গতিধারার জন্য না, আমাদের সেকেন্ড পার্টের প্রত্যেকটা অধ্যায়ের পয়েন্ট ভিত্তিক আলোচনা আছে।
যে আলোচনায় এই পয়েন্টগুলোই বারবার ফিরে তোমরা কাজে লাগাতে পারবে। এই পয়েন্টগুলোই তোমরা বারবার কাজে লাগাতে পারবে। কাজেই পয়েন্টগুলো সুন্দর করে তোমরা খাতায় লিখো। তো একটা দেশের অর্থনীতি মূলত নির্ভর করে তার অর্থনৈতিক গতিধারার উপরে। এই অর্থনৈতিক গতিধারা আবার নির্ভর করে কিছু কিছু বিষয়ের উপর, যেগুলো এখন আমি বোর্ডে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এক, অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি একটি দেশের অর্থনীতির কোন দিকে ধাপিত হচ্ছে তা মূলত নির্ভর করে অর্থনীতির প্রবৃদ্ধির উপর। আমাদের বিগত 47 বছরের তুলনায়, বিগত 40-45 বছরের তুলনায় বর্তমান বছরগুলোতে অর্থনীতির গতিধারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যেমন আমি দেখাই যে 16 সালে 15-16 সালে প্রবৃদ্ধি ছিল 7, এখন 16-17 সালে 2000, অবশ্যই 2017 সালে 7.25, 2017-18 সালে 7.65। এই পরিসংখ্যানগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সঞ্চয় ও বিনিয়োগ। অর্থনীতির গতিধারা সঞ্চয় এবং বিনিয়োগের উপর অনেকাংশেই নির্ভর করে। যদি আমাদের দেশের জনসাধারণের আর্থিক আয় বেশি হয়, ভালো হয়, তাহলে আমরা খাওয়া দাওয়ার পর, খরচের পর কিছু সঞ্চয় করতে পারব। এবং এই সঞ্চয়, বিন্দু বিন্দু সঞ্চয়গুলো আমরা কি করি? বিনিয়োগের পথে কাজে লাগাই, আমরা বিনিয়োগ করি। তো যদি আমরা বিনিয়োগ বেশি বেশি করতে পারি, তাহলে আমাদের অর্থনীতির ধারাটাও সামনের দিকে ধাপিত হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের জনসাধারণের আয় খুবই কম, আর আয় কম হলেই আমাদের সঞ্চয়ের প্রবণতা অনেক কম। আমরা যা আয় করি তার সবই আমাদের জীবিকা নির্বাহের কাজে ব্যয় করে থাকি। কাজেই সঞ্চয় করতে পারি না, আর সঞ্চয় না করার কারণে আমরা বিনিয়োগ করতে পারতেছি না। আর বিনিয়োগ না করার ফলে দেশের অর্থনীতি সামনের দিকে ধাবিত হতে পারছে না। তারপরেও আমরা, আমাদের সরকার আমাদের দেশের সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারপরের পয়েন্ট, মুদ্রাস্ফীতি। দেশের অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাস্ফীতি একটা
বাধা। মুদ্রাস্ফীতি কি জিনিস? যে দ্রব্যের ক্রয় মূল্য বেড়ে যাওয়া, বাজারের যে দ্রব্যাদি পাওয়া যাচ্ছে এই দ্রব্যাদি ক্রয় মূল্য বেড়ে যাওয়া। আমি একটা উদাহরণের মাধ্যমে জানাই। আমি প্রত্যহিক বাজার করি 200 টাকা, তাহলে এখন দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমি এই 200 টাকা দিয়ে আগের মতো আর বাজার করতে পারবো না, কারণ দ্রব্য মূল্য বেড়ে গেলে আমাকে ইনকাম বাড়েনি, ইনকাম কিন্তু ওই 200 টাকায় আমি খরচ করব। তাহলে আমি ওই আগের মতো আর যে পরিমাণ ক্রয় করতে পারবো না। তাহলে কি হলো? এখানে মুদ্রাস্ফীতি হলো। আমাকে বেশি মুদ্রা প্রয়োগ করতে হবে, বেশি মুদ্রা, ওই পরিমাণ দ্রব্য ক্রয় করতে আরও মুদ্রা, আরও টাকা পয়সা খরচ করতে হবে। এটাই মূলত মুদ্রাস্ফীতি, অর্থাৎ অনেক মুদ্রা, অনেক টাকা পয়সা খরচ করে কম পরিমাণ দ্রব্য ক্রয় করা। তারপরে বৈদেশিক কর্মসংস্থান। বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতির প্রবৃদ্ধি, দেশের অর্থনৈতিক গতিধারা মূলত এই বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্সের উপরে অনেকাংশে নির্ভর করে। কিন্তু বিগত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে মন্দা দেখা দেওয়ায় আমাদের দেশের জনসাধারণের কর্মসংস্থান বিদেশে অনেকাংশেই কমে গেছে। আমাদের মালয়েশিয়াতে অর্থাৎ আমরা কর্মসংস্থান আমাদের জনসাধারণের হইতো, কিন্তু মালয়েশিয়া সরকারের বর্তমানে আমাদের দেশের জনসাধারণ আমরা সেখানে কর্মসংস্থান করতে পারতেছি না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। কাজেই এই রেমিটেন্স তুলনামূলকভাবে কম আসতেছে, যার জন্য আমাদের দেশের অর্থনীতির গতিধারা স্থবির বাধার সম্মুখীন হচ্ছে। 5 নম্বর, রাজস্ব আদায়ের খাত। খাত, আমরা যদি দেশের বিভিন্ন অর্থনৈতিক খাতসমূহে রাজস্ব আদায় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে সরকারের আয় বাড়বে। আর সরকারের আয় বাড়লে সরকার সেটা বিনিয়োগ করে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। কাজেই এই রাজস্ব আদায়ের খাতসমূহে আমরা সঠিকভাবে এই রাজস্ব আয়ের খাতসমূহ থেকে সঠিকভাবে রাজস্ব আয় বা রাজস্ব যেটাকে বলা হয় ট্যাক্স, এটা আদায় করার সুব্যবস্থা করতে হবে। দেখি তোমার মোবাইলে বন্ধ হলো। বাজেটে ভারসাম্য ও অর্থায়ন। আচ্ছা, ভারসাম্য
বাণিজ্য ভারসাম্য, এটা আমাদের দেশের সরকার দেয়, অর্থাৎ আমরা বেশি বিনিয়োগ করি, কম পরিমাণ, বেশি বিনিয়োগ করে বেশি পরিমাণ আমদানি করতে হয় এবং কম পরিমাণ আমরা রপ্তানি করতে পারি, যার জন্যে এই ভারসাম্য, বাজেটে ভারসাম্য আনতে পারি না। আমাদের দেশের যে ভারসাম্য বাজেট হয়, এই যে জুন জুলাইয়ে একটা বাজেট হয় আমাদের দেশের অর্থনৈতিক বাজেট হয়, এই বাজেটে আমরা ভারসাম্য রক্ষা করি না। আমরা নিজস্ব অর্থায়নে সব বাস্তবায়ন করতে পারি না। কিছু কিছু প্রজেক্ট আছে নিজস্ব অর্থায়নে খাত আছে, যে খাতগুলো পূরণ করতে গেলে বিদেশের উপর নির্ভর করতে হয়, বিদেশ থেকে ঋণ নিতে হয়, যার জন্য আমাদের এই বাজেটে ভারসাম্য রক্ষা করতে পারি না, যে যা আমাদের দেশের অর্থনীতির গতিধারাকে একটা বাধা হিসাবে দেখা দেয়। তাই এই জন্য দেশের অর্থনীতির গতিধারা সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য বাজেটে ভারসাম্য আনতে হবে। 7 নাম্বার, সরকারি ব্যয়। সরকারি ব্যয় দেশের অর্থনৈতিক গতিধারার আর একটা পয়েন্ট। যদি সরকার নিজস্ব অর্থ ব্যয় করতে পারে তাহলে দেশের অর্থনীতির গতিধারা সামনের দিকে অগ্রসর হবে, কিন্তু আমাদের দেশের সরকার নিজস্ব তহবিল কম থাকার কারণে বিদেশ থেকে ঋণ নিতে হয়, যার জন্য সরকারি ব্যয়টা কিছু সীমিত পর্যায়ে চলে যায়, যার কারণে আমাদের দেশের অর্থনৈতিক গতিধারা সামনের দিকে অগ্রসর হইতে পারে না। 8 নম্বর, ক্যাপিটাল মার্কেট, যেটাকে পুঁজি বাজার বলা হয়, যেখানে শেয়ারের লেনদেন হয়, সেটাকে বলা হয় পুঁজি বাজার। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজি বাজার অত্যন্ত ভূমিকা রাখে। আজ থেকে বিগত 5-7 বছর আগে আমাদের দেশের পুঁজি বাজারটা অত্যন্ত চাঙ্গা ছিল এবং সেই সময়ে মানুষজনের হাতে অনেক টাকা পয়সা ছিল। এখন হঠাৎ করে পুঁজিবাজার ধস, অর্থাৎ মূল্য হ্রাস, প্রত্যেকটা শেয়ারের মূল্য হ্রাস পায়, যার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বাধার সম্মুখীন হয়, যার জন্য আমাদের দেশের অর্থনীতির এই গতিধারার উল্লেখযোগ্য একটা পয়েন্ট হলো পুঁজিবাজার। পুঁজিবাজার যদি ভালো থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতির গতিধারা সামনের দিকে অগ্রসর হতে পারবে, মানুষের হাতে টাকা থাকবে, মানুষ স্বাচ্ছন্দ্যে খরচ করে জীবিকা নির্বাহ, জীবন, অর্থনৈতিক জীবন সবই উন্নত হতে পারবে। নয় নাম্বার, রপ্তানি বাণিজ্য। দেশের অর্থনৈতিক গতিধারা এই রপ্তানি বাণিজ্য উপরে অনেকাংশে নির্ভর করে। যদি রপ্তানি আমরা বেশি বেশি দ্রব্য করতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতি সামনের দিকে অগ্রসর হবে। এখন রপ্তানি বাণিজ্য, যে সকল দ্রব্য সামগ্রী আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা বিক্রি করি, অর্থাৎ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা, সেটাই মূলত বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ বাণিজ্য, রপ্তানি বাণিজ্য। এই রপ্তানি বাণিজ্য অর্থনীতির গতি
উল্লেখযোগ্য খাত। 10, বৈদেশিক লেনদেনে ভারসাম্য। বিদেশের সাথে আমরা যে লেনদেন করি এই লেনদেনে বৈদেশিক লেনদেন বলা হয়। এই বৈদেশিক লেনদেনে আমরা ভারসাম্য রাখতে পারি না, আমরা ঘাটতির দিকে থাকি। আর অন্যান্য যে দেশের সাথে আমরা বাণিজ্য করি সেই দেশটা মূলত আমাদের সাথে ব্যবসা করে লাভবান হয়। 11 নম্বর, আমদানি বাণিজ্য। আমাদের দেশের চাহিদা পূরণের কারণে দেশ থেকে কিনে আনতে হয়, অর্থাৎ বিদেশ থেকে আমাদের দেশের জনসাধারণের এবং বিভিন্ন খাতের প্রয়োজন মেটানোর জন্য বিদেশ থেকে দ্রব্যাদি ক্রয় করে আনতে হয়। এটাকে বলা হচ্ছে বিদেশ থেকে যে জিনিসপত্রগুলো আমরা কিনে আনি সেটাই মূলত আমদানি। এই আমদানি বাণিজ্যে ব্যাপক হারে আমাদের দেশ বিদেশের উপর নির্ভরশীল। এখন যদি এই আমদানি বাণিজ্য আর রপ্তানি বাণিজ্য যদি বাড়াতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতির গতিধারা সামনের দিকে অগ্রসর হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত নির্ভর করে দেশের অর্থনীতির গতিধারা বৈদেশিক রিজার্ভের উপরে অনেকাংশে নির্ভর করে। যে দেশের বৈদেশিক রিজার্ভ যত বেশি সেই দেশটা মূলত তত উন্নত। তো আমাদের বৈদেশিক রিজার্ভের পরিমাণ খুব বেশি না, মাঝারি পর্যায়ে আছে। তো মাঝখানে ওই রিজার্ভ চুরির ব্যাপারেও একটা পেপার পত্রিকায় আমরা দেখেছি যে রিজার্ভ বিদেশে পাচার হয়ে গেছে। তো সে ব্যাপারে সরকার পদক্ষেপ, সেটা সরকারের ব্যাপার। তো বৈদেশিক মুদ্রা রিজার্ভ যদি আমাদের দেশে বেশি তাহলে দেশের অর্থনৈতিক গতিধারা সামনের দিকে অগ্রসর হবে। নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষা আমাদের দেশের জনসাধারণের প্রায় অর্ধেকই নারী। তো আমাদের দেশের নারীরা কর্মে খুব কমই নিযুক্ত থাকে। তো কারণ আমাদের দেশে নারী শিক্ষার ব্যাপক অভাব রয়েছে। তবে বর্তমানে বিভিন্ন কর্মসংস্থায়, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন কর্মসংস্থানে সরকার ব্যাপকভাবে নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করছে, যার জন্য নারীরা শিক্ষার এবং নারীর শিক্ষার হার ব্যাপকভাবে বেড়ে গেছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বিগত
দেশ স্বাধীন হওয়ার প্রায় 40 বছর থেকে 45 বছর হয়ে গেল, আমাদের দেশের কৃষিতে তেমন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছিল না। তবে বিগত 5-6 বছর হলো দেশের কৃষিতে, বিশেষ করে গ্রাম পর্যায়ের কৃষিতে ব্যাপক হারে এই আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে, যার জন্য আমাদের কৃষিখাত ব্যাপকভাবে উন্নয়ন ঘটছে এবং আমাদের দেশের অর্থনৈতিক গতিধারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এই যে আমি 12 থেকে 13টা পয়েন্ট আলোচনা করলাম, এইগুলো পয়েন্টের উপরই আমাদের দেশের অর্থনীতির গতিধারা নির্ভর করে। এই পয়েন্টগুলো আশা করি তোমরা মনে রাখবে। এই পয়েন্টগুলো মনে রাখলে তোমরা অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও এই পয়েন্টগুলো কাজে লাগাতে পারবে। এই যে পয়েন্টগুলো আমি লিখে দিলাম, এই পয়েন্টগুলো সামনের দিকে অগ্রসর হলে আমাদের দেশের অর্থনীতিও সামনের দিকে অগ্রসর হবে, আর এইগুলোর যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আমাদের দেশের অর্থনীতিও বাধাপ্রাপ্ত হবে। কাজেই এই পয়েন্টগুলো, যেমন যদি বলা হয় যদি বৈদেশিক লেনদেনে ভারসাম্য না আসে তাহলে শিল্পের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারবো না। কাজেই এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে এবং সবসময় খাতায় লেখার প্র্যাকটিস করবে। তোমাদের উদ্দেশ্য বলতেছি, তোমরা সবসময় এই অর্থনীতি দ্বিতীয় পত্র সহজ আছে এবং এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। বিশেষ করে প্রশ্নগুলো খাতায় লিখবে, তাহলে আশা করি তোমরা ভালো করতে পারবে। আমি আগামী সপ্তাহে যে ক্লাসটা নেব সেটা হলো বৈশ্বিক উষ্ণতা বা বৈশ্বিক বাণিজ্য, যেটা তার উপরে এই অধ্যায়টা আমি শেষ করে দিব। তারপরে আমি দ্বিতীয় অধ্যায় ধরব। তো আজকে এই পর্যন্তই আমি রাখলাম। আশা করি সকলেই বাসায় থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমাদের আশেপাশে যারা এবারে এসএসসি পাশ করেছে যে সকল মেয়েরা, তাদেরকে তোমাদের কলেজ সম্পর্কে বলবে, উৎসাহিত করবে, আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করবে। প্রয়োজনে আমাদের স্যারদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।